আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে ক্লাসে অর্থাৎ ভার্বের দ্বিতীয় অংশে নিয়ে আলোচনা করছি। আজকের ক্লাস নিব শুধু নন ফাইনাইট ভার্বের উপর, যে হোয়াট ডু ইউ মিন বাই নন ফাইনাইট ভার্ব। আর ক্লাসটি অবশ্যই অষ্টম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ক্লাসটি আরও গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা যারা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সগুলো চিনতে চাই বা এখানে একটা আরেকটা থেকে পরিবর্তন করতে চাই, সেই গ্রামারে নন ফাইনাইট ভার্বের যথেষ্ট ব্যবহার রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে করো, তাহলে ওই প্রশ্নগুলোর উত্তর সহজেই দিতে পারবা। সেক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো জানতে হবে, যে নন ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব আমরা কিভাবে চিনব, এটা কত প্রকার, সেই বিষয়গুলো নিয়েই আমি আজকে আলোচনা করব। আশা করি সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটি করবা। আমরা দেখি নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমাদের স্ক্রিনে কি বলা আছে। আরেকটা বিষয়, যে আমি পূর্বের ক্লাসে যে আলোচনাগুলো করেছি সেই আলোচনা এখানে প্রাসঙ্গিক যদি হয় তাহলে আমি মাঝে মাঝে সেখান থেকে কিছু আলোচনা করতে পারি। তবে আমরা নন ফাইনাইট ভার্ব নিয়ে এখন আলোচনা শুরু করছি। এখন নন ফাইনাইট ভার্ব কাকে বলে, অসমাপিকা ক্রিয়া কাকে বলে? মূলত নন ফাইনাইট শব্দের অর্থ হচ্ছে অসমাপিকা এবং ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। যে ভার্বের সংজ্ঞাটা আগেই দেওয়া হয়েছিল, যে ভার্ব কাজ শেষ হয় না, অর্থাৎ নন ফাইনাইট ভার্বের কাজ শেষ হয় না এবং কোনো টেন্স দ্বারা কী করা যাবে না, পরিবর্তন করা যাবে না, যার কারণে এটাকে কি বলা হয়, অসমাপিকা ক্রিয়া বলা হয় বা নন ফাইনাইট ভার্ব বলা হয়। আমরা যখন ভার্বের শ্রেণীবিভাগ পড়েছি তখন সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া বোঝার চেষ্টা করেছিলাম। এখন আমরা অসমাপিকা ক্রিয়ার যে প্রকারভেদ আছে যে সেটা আমরা দেখব। যে নন ফাইনাইট ভার্ব তিন ধরনের হতে পারে, একটা হচ্ছে জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। এখন এগুলোর যখন আমরা বিস্তারিত ব্যবহার দেখব তখন আমরা অবশ্যই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে পার্থক্য দেখাতে সক্ষম হব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী স্লাইডে যাই। জিরান্ড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নন ফাইনাইট ভার্বের আমরা প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে জিরান্ড। তাহলে জিরান্ড বললে আমরা আগে জিরান্ড আসলে কিভাবে আমরা চিনতে পারি? যখন দেখবা যে ভার্বের সাথে আইএনজি যোগ আছে, কোনো ক্রিয়ার সাথে আইএনজি যোগ আছে এবং এই আইএনজি যোগ করতে হয় যখন ভার্বের বেস ফর্মের সাথে। যখন ভার্বের বেস ফর্মের সাথে কি যোগ থাকে, আইএনজি যোগ থাকে, তখন তাকে আমরা মোটা দাগে কি বলবো, জিরান্ড বলবো। আমরা জিরান্ডের একটা সংজ্ঞা দেখি কি অবস্থা। যে ভার্বের সাথে আইএনজি হয়ে যখন নাউনের কাজ করে তখন তাকে জিরান্ড বলে। তাহলে কি হবে, এটা সংজ্ঞাটা বিভিন্ন বইতে এরকমও থাকতে পারে যে যখন আইএনজি যুক্ত কোনো শব্দ একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তখন তাকে জিরান্ড বলে। এখন এটাও সঠিক সংজ্ঞা, আমি যেটা লিখেছি এটাও সঠিক। তবে দুইটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে ভার্বের কাজ করছে আর একটা হচ্ছে নাউনের কাজ করছে। এখানে নাউনের কাজ করার উদ্দেশ্য হচ্ছে এই যে আইএনজি যুক্ত শব্দটা নাউন যে জায়গায় বসে সেই জায়গাতে বসবে। যেমন আমরা একটা নাউনকে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারতাম, যেমন নাউন সেন্টেন্সে সাবজেক্ট হয়, নাউন সেন্টেন্সে ভার্বের অবজেক্ট হয়, নাউন সেন্টেন্সে কমপ্লিমেন্ট হয়, নাউন সেন্টেন্সে অ্যাপোজিশন হয়, নাউন সেন্টেন্সে প্রিপোজিশনের অবজেক্ট হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই জিরান্ড যখন, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ যখন এই নাউনের এই জায়গাগুলো দখল করবে তখন অবশ্যই ওই শব্দটাকে আমরা নাউন বলবো। এই জন্য বলা হচ্ছে যে জিরান্ড কী খের কাজ করে, নাউনের কাজ করে। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ। তার মানে যখন তুমি নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার করো তাহলে এই নাউনের জায়গায় যদি একটা জিরান্ড ব্যবহার করা হয় তাহলে সেও কি করবে, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, নাউনের কাজটাই সে সম্পন্ন করবে। আমরা কিছু এক্সাম্পল দেখি। যে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা খেয়াল করো, যেখানে ওয়াকিং শব্দের অর্থ হচ্ছে হাঁটা, ইন দ্য মর্নিং সকালে, ইজ গুড ভালো, ফর হেলথ স্বাস্থ্যের জন্য।
এখানে দেখো ওয়াকিং এর সাথে কি যোগ আছে, আইএনজি যোগ আছে। এখানে হাঁটা বললে এই কাজটা কিন্তু শেষ হয় নাই। হাঁটা, সকালে হাঁটা, এই কাজটা শেষ না। আমরা কিন্তু কখনোই বলতে পারবো না সকালে হাঁটা বলে বাক্যটা শেষ করে দিলাম, তাহলে কিন্তু এটা বাক্য হবে না। তো সেক্ষেত্রে দেখো আর একটা কি আছে, সকালে হাঁটা হয় স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে যেই ইজটা কিন্তু এখানে কি আছে, মেইন ভার্ব আছে। এবং দেখো ইন দ্য মর্নিং, এটা কিন্তু অ্যাডভার্ব, এটা একটা সময় নির্দেশ করছে, কারণ এই সময় নির্দেশ করলেও এটা ভার্বের উপর কোনো কি করতে পারবে না, প্রভাব বিস্তার করতে পারে না। এখন এই যে ইজ হচ্ছে মেইন ভার্ব এই সেন্টেন্সে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সেন্টেন্সে যেহেতু ইজ মেইন ভার্ব, কারণ ইজ ছাড়া এখানে আর দ্বিতীয় কোনো ভার্ব নেই, সেক্ষেত্রে এই ইজের সাবজেক্টকে যদি আমি প্রশ্ন করি যে আসলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, তাহলে কিন্তু আমাদের সোজা উত্তর আসবে ওয়াকিং সম্পর্কে বলা হচ্ছে, যে এই ওয়াকিংটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। অর্থাৎ হাঁটা কিসের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। যার কারণে এই ওয়াকিং শব্দটা এখানে কি হয়েছে, সাবজেক্ট হয়েছে। এবং যেহেতু আইনজি যোগ আছে, তাহলে এটা জিরান্ড এবং নাউন। আর আমরা জানি নাউন সেন্টেন্সে কি হতে পারে, সাবজেক্ট হতে পারে। সো এখানে ওয়াকিংটা কি হয়েছে, সাবজেক্ট হয়েছে। আমরা আরেকটা এক্সাম্পল থেকে পরিষ্কার হতে পারি, গার্ডেনিং ইজ মাই ফেভারিট হবি। এখানে আমার ফেভারিট হবিটা কি, গার্ডেনিং, বাগান করা। তাহলে এই যে বাগান করা, এটা একটা ভার্ব, কিন্তু বাগান করাটা একটা ভার্ব, এবং এর সাথে কি যোগ আছে, আইএনজি যোগ আছে। ইজ মাই ফেভারিট হবি, এখানে ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব, যদিও এই ইজটাই কিন্তু এখানে কি হয়েছে, এখানে মাই ফেভারিট হবি বলতে কিন্তু গার্ডেনিংকে নির্দেশ করছে। তার মানে এখানে ইজটা হচ্ছে কি হয়েছে, মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং এই ভার্বের সাবজেক্টকে গার্ডেনিং। সেক্ষেত্রে গার্ডেনিংটা কি হবে, নাউন হবে এবং সাবজেক্ট। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জিরান্ডের এই ব্যবহারটা বুঝতে পেরেছো, যে একটা আইনযুক্ত শব্দ যখন নাউনের জায়গায় বসে নাউনের কাজ করে, তখন সেই শব্দকে আমরা কি বলি, জিরান্ড বলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আরও একটা এক্সাম্পল দিই। হি লাইকস রিডিং, সে পড়তে পছন্দ করে। এখানে দেখো এই যে ভার্বের সাথে আইনযুক্ত শব্দ আছে, এটা কিন্তু এখানে একটা অবজেক্ট হয়েছে, কারণ তুমি যদি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, উত্তর আসবে। যেমন সে কি পড়ে, মানে সে কি পছন্দ করে, পড়া পছন্দ করে। এখানে দেখো রিডিং শব্দের অর্থ হচ্ছে পড়া, যার কারণে এই রিডিং শব্দটা এখন কার জায়গা দখল করেছে, অবজেক্টের জায়গা দখল করেছে, যার কারণে এই রিডিংটা এখন কি হবে, জিরান্ড হবে। আর একটা বিষয় তোমরা মনে রাখবা, এই যে জিরান্ডের পরে অতিরিক্ত কোনো কি আসবে না, নাউন ব্যবহার করা যায় না, যাবে না। তাহলে জিরান্ডের পর আর কোনো নাউন ব্যবহার করা যায় না, কারণ সে নিজেই কি, নাউন। আমরা আরেকটা এক্সাম্পল দিই, সিং ইজ বিলিভিং, অর্থাৎ দেখাই বিশ্বাস। এখানে সিংটাও কি হবে, জিরান্ড হবে, বিলিভিংও কি, বিশ্বাস হবে, অর্থাৎ যা তুমি দেখো তাই কি বিশ্বাস করো। এখানে এসটা কি হবে, মেইন ভার্ব। দেখো সিংটা সাবজেক্টের জায়গা দখল করছে, আর বিলিভিংটা অবজেক্টের ইসের জায়গা দখল করছে। সো এইখানে সিং ইজ বিলিভিং, এখানে এরা হচ্ছে কি হলো, জিরান্ড হলো। যদিও আমরা এখানে বিলিভিং শব্দটাকে আসলে কন্টিনিউয়াস ফর্মে ওইভাবে রাখতে পারি না, তারপরেও যেহেতু এটাকে জিরান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে, তখন এর সাথে আমরা আইনজি যোগ করতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এটা বুঝতে পারছো যে কোনো ভার্বের সাথে যখন আইনজি যোগ থাকবে এবং এটা সেন্টেন্সে যখন নাউনের কাজ সম্পন্ন করে, বা নাউন যে জায়গাগুলোতে বসে সেই জায়গায় বসে নাউনের কাজ সম্পন্ন করে, তখন ওই আইনজি যুক্ত শব্দকে জিরান্ড বলে। এরপরে আমরা ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব। এখন ইনফিনিটিভ ভার্ব চেনা খুবই সহজ, কারণ ইনফিনিটিভ বললে আমাদের টু প্লাস ভার্ব ব্যবহার মনে রাখতে হবে। অর্থাৎ যে ভার্বের সামনে প্রিপোজিশন টু যোগ করা হয়, তখন সেই ভার্বকে কি বলা হয়, ইনফিনিটিভ বলা হয়, এবং এটাও সেন্টেন্সে কিসের কাজ করবে, নাউনের কাজ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আগে সংজ্ঞাটা দেখি কি অবস্থা।
টু প্লাস ভার্ব এর বেস ফর্ম যখন নাউনের কাজ করে তখন তাকে ইনফিনিটিভ বলে। আমরা আগেরটা দেখেছি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ যখন নাউনের কাজ করে। এখন টু প্লাস ভার্ব যখন নাউনের কাজ করে তখন তাকে কি বলা, ইনফিনিটিভ। আমরা এক্সাম্পল যেমন টু সুইম ইজ আ গুড এক্সারসাইজ। এখানে টু সুইম বলতে সাঁতার কাটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো যে টু সুইম শব্দের অর্থ হচ্ছে সাঁতার কাটা। ইজ আ গুড এক্সারসাইজ, এখানে এ গুড এক্সারসাইজ বলতে টু সুইমকে নির্দেশ করছে। সো টু সুইম এখানে কার জায়গা দখল করেছে, সাবজেক্টের জায়গাটা, কারণ এখানে ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে টু সুইম, যার কারণে এখানে টু সুইম হচ্ছে ইনফিনিটিভ। আমরা আগেই বলছি যে ইনফিনিটিভটা কিসের কাজ করে, নাউনের কাজ করে, যার কারণে টু সুইম এখানে ইনফিনিটিভ এবং নাউন, আবার এটা কি হবে, সাবজেক্ট হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী এক্সাম্পল দেখি। টু ওয়াক ইন দি মর্নিং ইজ গুড ফর হেলথ, অর্থাৎ সকালে হাঁটা আর স্বাস্থ্যের জন্য ভালো। এখানে টু ওয়াকটা হচ্ছে ইনফিনিটিভ। To walk in the morning is good for health. Another example is he came to see me. এখানে দেখতে কি করতে আসে, এসেছিল, দেখতে এসেছিল। এখানে টু সি একটা ইনফিনিটিভ। তারপরে দেখো টু এয়ার ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে। এখানে দেখো এই ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে টু এয়ার, যার কারণে এটাও কি হবে, একটা ইনফিনিটিভ এবং নাউন। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ইনফিনিটিভ বুঝতে পেরেছো। আমরা ইনফিনিটিভ নিয়ে আরেকটু রিপিট করতে চাই। সেটা হচ্ছে যে টু প্লাস ভার্ব যখন সেন্টেন্সে নাউনের কাজ সম্পন্ন করে, অর্থাৎ নাউনের জায়গাগুলো দখল করে, তখন ওই টু প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি। আই ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম বুকস, আমি বাজারে গিয়েছিলাম কিছু বই কিনতে। এখানে টু বাই হচ্ছে ইনফিনিটিভ, দেখো টু প্লাস বাই আছে। তাহলে প্রথমে টু প্লাস ভার্ব, টু প্লাস টু সুইম, তারপরে টু ওয়াক, টু সি, টু এয়ার আর টু বাই। ক্লাসিফিকেশন অফ পার্টিসিপল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি জিরান্ড এবং ইনফিনিটিভ নিয়ে। আমরা এখন আলোচনা করব পার্টিসিপল নিয়ে। এখন দুইটা বিষয় এখানে পরিষ্কার হতে হবে। একটা হচ্ছে যে জিরান্ড এবং ইনফিনিটিভ যদি নাউনের কাজ করে তাহলে পার্টিসিপল কি করবে? তাহলে পার্টিসিপলের কাজ হচ্ছে সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করা। তাহলে স্বাভাবিকভাবেই এটা মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ তোমাদের চিনতে হবে যে আসলে অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ হলো যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এখন এই পার্টিসিপলও সেন্টেন্সে কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে এবং এরা নাউনের পূর্বে বসে। অ্যাডজেক্টিভগুলো কোথায় বসে? নাউনের পূর্বে বসে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই যে জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল আসলে এগুলো আমরা কেন শিখব? আমরা যখন ওই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সগুলো এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে রূপান্তর করব, সেই সময় দেখা যাবে পার্টিসিপলটা হচ্ছে এর ব্যবহার আছে ব্যাপক হারে। পার্টিসিপলের ব্যাপক ব্যবহার রয়েছে এবং তখন এই পার্টিসিপলটা আসলে আইডেন্টিফাই করতে না পারলে আমরা আসলে সেন্টেন্সগুলো রূপান্তর করতে পারবো না এবং এটা পরীক্ষায় যথেষ্ট আসে। ডিয়ার স্টুডেন্টস, পার্টিসিপল প্রধানত তিন প্রকার হতে পারে। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আর এই পার্টিসিপলের মধ্যে সবচেয়ে কনফিউজিং যে বিষয়টা হবে একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ড নিয়ে। কারণ আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপলের সাথেও আইএনজি যোগ থাকে
আবার তো জিরান্ড অর্থ হচ্ছে আইএনজি যোগ। এখন এটা দুইটার মধ্যে এই দুইটার মধ্যে এটা চিনতে হবে এভাবে যে একটা নাউনের পূর্বে বসবে আর একটা নাউনের জায়গায় বসবে। অর্থাৎ একটা সেন্টেন্সে নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করবে, আর আরেকটা হচ্ছে নাউন হিসেবেই সেন্টেন্সে বসবে। সেন্টেন্সে কী হিসেবে বসবে? নাউন হিসেবে। তাহলেই আমরা এই প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে যে কনফিউজিং ব্যাপারটা আছে সেটা ঠিক করতে পারবো। আর পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে ভার্বের ভি3। ভার্বে যে 3 নাম্বার রূপটা আছে বা 3 নাম্বার ফর্ম আছে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভি3 হবে। পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা বিস্তারিত আলোচনা করব এর পরবর্তী অংশে। দেখি এরপরে কি আছে। পার্টিসিপল, আমরা পার্টিসিপলের সংজ্ঞাটা দেখি এরকম যে ভার্ব বা ক্রিয়া রূপ পরিবর্তনের মাধ্যমে, যে ভার্ব বা ক্রিয়া রূপ পরিবর্তনের মাধ্যমে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে পার্টিসিপল বলে। তাহলে বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে পার্টিসিপলটা কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। আর আমরা পূর্বে দেখেছি যে জিরান্ড এবং ইনফিনিটিভ কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি। আই স এ বার্নড বাস, আমি একটি পোড়া বাস দেখেছিলাম। এখানে কিন্তু দেখো এই BURNT, বার্নড মানে হচ্ছে পোড়া বা দগ্ধ। এখন এই যে বাসটা কেমন? দগ্ধ। তার মানে এখানে আমি একটি দগ্ধ বাস দেখেছিলাম। তার মানে এখানে বার্ন বলতে কিন্তু এই বাসের অবস্থা বোঝাচ্ছে। আর যা বাসের অবস্থা বোঝায় তা কী হবে? অবশ্যই পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ হবে। এইখানে দেখো নাউনের পূর্বে ব্যবহার করা হয়েছে এই বার্ন শব্দটা, যার কারণে এই শব্দটা এখন কি হয়েছে? পার্টিসিপল হয়েছে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা বুঝতে পেরেছ। আমাদের আরও একটা এক্সাম্পল দেখো। হি স এ রানিং ট্রেন, তাহলে ট্রেনটা কেমন অবস্থায় ছিল? চলন্ত অবস্থায় ছিল। তাহলে সে একটা চলন্ত ট্রেন দেখেছিল বা দেখলো। এখানে রানিং বলতে কি বোঝাচ্ছে? ট্রেনের যে অবস্থা সেইটা বোঝাচ্ছে। এখন ট্রেনের কি অবস্থা ছিল? সেটা হচ্ছে চলন্ত ছিল ট্রেনটা। আর বাসের কি অবস্থা ছিল? বাসটা দগ্ধ ছিল। তাহলে এই দগ্ধ এবং হচ্ছে চলন্ত, এই দুইটা শব্দ কি হবে? বাংলায় যাকে আমরা বিশেষণ বলি আর ইংরেজিতে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে এখানে বার্ন এবং রানিং এই দুইটা শব্দ এখন কি হবে? পার্টিসিপল। এবং আমরা বলছিলাম যে এটা নাউনের পূর্বে বসে। দেখো বাস একটা নাউন, ট্রেন একটা নাউন, এবং এই দুইটা নাউনের পূর্বে দেখো একটাতে বার্নড আছে একটাতে রানিং আছে। সো এখানে বার্নড এবং রানিংটা আছে পার্টিসিপল। আমরা একটা এক্সাম্পল দেখি। এ স্লিপিং ম্যান ক্যানট ওয়াক, এখানে দেখো স্লিপিং মানে ঘুমন্ত। এখানে ঘুমন্ত বলতে কাকে নির্দেশ করছে? ম্যান নাউনকে নির্দেশ করছে। সো এখানে স্লিপিংটা হচ্ছে পার্টিসিপল হবে। অ্যানাদার এক্সাম্পল, এ করাপ্টেড ম্যান ইজ নেক্সট টু ডেভিল, এখানে ম্যান নাউনের যে অবস্থা, করাপ্টেড মানে দুর্নীতিগ্রস্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে যে হলুদ কালার দিয়ে যে ওয়ার্ডগুলো লেখা আছে এই শব্দগুলোকে কিন্তু আমরা এখন কি বলবো? পার্টিসিপল বলবো। এবং এই চারটা শব্দই কিন্তু দেখো নাউনের পূর্বে বসে এই নাউনকে মডিফাই করছে। যেমন বার্নড বাসের পূর্বে বসে, ট্রেন রানিংটা হচ্ছে ট্রেনের পূর্বে বসে, স্লিপিংটা বসেছে ম্যানের পূর্বে, এবং করাপ্টেডটাও কার পূর্বে বসেছে? ম্যানের পূর্বে। সো এরা পূর্বে বসে ওই নাউনকে কি করবে? নাউনের দোষ বোঝাতে পারে, অবস্থা বোঝাতে পারে, পরিমাণ সংখ্যা এগুলো বোঝাতে পারে। সো আমরা এখন দেখব পরবর্তীতে দেখি কি আছে। প্রেজেন্ট পার্টিসিপল, হোয়াট ডু ইউ মিন বাই প্রেজেন্ট পার্টিসিপল? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি পার্টিসিপলটা বুঝতে পারো তাহলে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল বোঝা খুব কঠিন কিছু নয়। আমরা দেখি কি অবস্থা আছে। যে ভার্ব এর সাথে আইএনজি যুক্ত কোনো শব্দ, তারপরে ভার্বের সাথে কি থাকবে? আইএনজি যুক্ত কোনো শব্দ যদি নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাহলে ওই আইএনজি যুক্ত ভার্বই প্রেজেন্ট পার্টিসিপল হবে। আমরা আগেই বলছি যে আইএনজি যুক্ত একটা ভার্ব যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে বা আচরণ করে তখন তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। কিছু এক্সাম্পল দেখো।
আই স এ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখি দেখলাম। এখানে পাখিটা কি অবস্থায় ছিল? উড়ন্ত। এবং এই উড়ন্ত বললে কিন্তু যে এখনও উড়ছে তাকেই বোঝায়, কন্টিনিউয়াস ফর্ম। এখানে ফ্লাইংটা দেখো আইএনজি যোগ করা আছে, সো এটা একটা কী হবে? প্রেজেন্ট পার্টিসিপল। এবং এটা কাকে মডিফাই করছে? বার্ড, একটা নাউন, এই নাউনকে মডিফাই করছে। অ্যানাদার এক্সাম্পল ইজ এ স্লিপিং ম্যান ক্যান নট ওয়াক। এখানে স্লিপিং শব্দটা কী হবে? ম্যানকে মডিফাই করছে, কারণ এই মানুষটা কি আছে? ঘুমন্ত আছে, তার মানে সে এখনও ঘুমাচ্ছে। সেক্ষেত্রে স্লিপিংটা কী হবে? প্রেজেন্ট পার্টিসিপল। অ্যানাদার এক্সাম্পল ইজ হেয়ার আই স এ রানিং ট্রেন। এখানে দেখো রানিং বলতে কাকে বোঝাচ্ছে? ট্রেনকে বোঝাচ্ছে। সো এখানে রানিংটা কী হবে? প্রেজেন্ট পার্টিসিপল। সো আশা করছি যে তোমরা প্রেজেন্ট পার্টিসিপলটা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব পাস্ট পার্টিসিপল নিয়ে। পাস্ট পার্টিসিপল দ্যাট মিন্স ভার্বের ভি3 ব্যবহার করতে হবে এখানে। যে ভার্বের পাস্ট পার্টিসিপল যখন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তখন তাকে পাস্ট পার্টিসিপল বলে। এখানে ভার্বের যত ভি3 আছে সবগুলোকেই মূলত আমরা পাস্ট পার্টিসিপল বলি। ভার্বের যত ভি3 হবে সবগুলোই কী হবে? পাস্ট পার্টিসিপল হবে, এবং এরা সেন্টেন্সে নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করবে বা ওই নাউনকে বিশেষভাবে প্রকাশ করবে। আমরা কিছু এক্সাম্পল দেখি। হি ইজ আ লার্নেড ম্যান। হি ইজ আ লার্নেড ম্যান, সে একজন বিদ্বান ব্যক্তি। এখানে লার্নেড কাকে মডিফাই করছে? ম্যানকে মডিফাই করছে। এবং দেখো লার্নের সাথে ইডি যোগ করা আছে, লার্নেড। অ্যানাদার এক্সাম্পল ইজ দিস ইজ দ্য ব্রোকেন চেয়ার। এখন চেয়ারটা কেমন ছিল? ব্রোকেন, ভাঙা ছিল। সো ব্রোকেন শব্দটা কী হবে? পাস্ট পার্টিসিপল হবে। এবং এটা একটা কি? এটা একটা হবে অ্যাডজেক্টিভের ন্যায় আচরণ করছে, সো এটা পাস্ট পার্টিসিপল। অ্যানাদার এক্সাম্পল ইজ এ ফলেন ম্যান ক্যানট বি সাকসেসফুল। এখন এই মানুষটা কেমন ছিল? ব্যর্থ ছিল। ফলেন, ফলেন মানে ব্যর্থ হওয়া, এটাও কিন্তু ভার্বের ভি3। অ্যানাদার এক্সাম্পল ইজ আই নিড আ রিটেন ডকুমেন্ট। তাহলে ডকুমেন্টটা কেমন হতে হবে? লিখিত হতে হবে। সো এখানে রিটেন শব্দটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং এখানে যে চারটা শব্দ আছে, লার্নেড, ব্রোকেন, ফলেন এবং রিটেন, এরা কিন্তু ভার্বের ভি3। এবং এই ভার্বের ভি3 সেন্টেন্সে কী হিসেবে কাজ করতে পারে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। কারণ এদেরকে ভার্বের মতো মনে হলেও এরা কিন্তু ভার্ব না। কারণ এইসব সেন্টেন্সে প্রথম সেন্টেন্সে মেইন ভার্ব দেখো ইজ, দ্বিতীয় সেন্টেন্সে মেইন ভার্ব ইজ, তৃতীয় সেন্টেন্সে মেইন ভার্ব বি, চতুর্থ সেন্টেন্সে মেইন ভার্ব নিড। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা পাস্ট পার্টিসিপলটা বুঝতে পেরেছ। আমরা এর পরে আলোচনা করব পারফেক্ট পার্টিসিপল নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল দ্যাট মিন্স হ্যাভিং প্লাস ভার্বের সাথে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে না, এটা হবে ভার্বের ভি3। এখানে আইএনজি যুক্ত করাটা হচ্ছে ভুল হয়েছে, এটা টাইপিংয়ে আমার মনে হয় মিস্টেক হয়েছে। তাহলে এই হ্যাভিং প্লাস ভি3 হবে, কারণ এর আগেও কিন্তু আমরা প্রত্যেকবার বলছি যে পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভি3। সো এখানে আইএনজি এই কথাটুকু বাদ দিয়ে এখানে কি লিখতে হবে? ভি3 লিখতে হবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। যেমন এখানে তোমরা দেখছো যে হ্যাভিং ইটেন মাই মিল, এখানে হ্যাভিং প্লাস ভি3 দেখো ইটেন আছে, তাহলে এইটা কিন্তু পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভি3 মাই মিল। এখানে হ্যাভিং ইটেন বলতে মাই মিলের কথা বোঝাচ্ছে, খাওয়ার কথা বোঝাচ্ছে। আই ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ খাওয়া শেষ করে, অর্থাৎ খেয়ে আমি স্কুলে গিয়েছিলাম। হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটি শেষ করে হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল। হ্যাভিং ক্লোজ দি ডোর, দরজা বন্ধ করে হি কেম আউট, সে বাইরে গিয়েছিল। তার মানে এখানে যে হ্যাভিং ইটেন, হ্যাভিং ফিনিশড, হ্যাভিং ক্লোজড, এই শব্দ, এই যে আন্ডারলাইন করা শব্দগুলো আছে এরা কিন্তু সবাই পারফেক্ট পার্টিসিপল হবে। এগুলো চেনা খুব কঠিন কিছু নয়। তাহলে পারফেক্ট পার্টিসিপলটা কী হবে? হ্যাভিং প্লাস ভি3 ইউজ করতে হবে।
আমার যে স্ট্রাকচারটা দেওয়া আছে এখানে এটা ভুল হয়েছে যে হ্যাভিং প্লাস ভি3 লিখতে হবে, আমি সেখানে আইএনজি দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তাহলে আমি আশা করছি তোমরা পার্টিসিপলের যে 3টা ফর্ম আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা বা বুঝতে পেরেছো। এখন আমি আরেকটু রিপিট করব যে প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ যখন নাউনের পূর্বে ব্যবহৃত হয়ে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে বা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তখন সেই আইএনজি যুক্ত শব্দকে কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল বলবো, এবং এটা সবসময় নাউনের পূর্বে বসবে। এবং পাস্ট পার্টিসিপলটা কী হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন কোনো নাউনের পূর্বে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় অথবা অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, তখন ওই শব্দটাকে কি বলা হবে? পাস্ট পার্টিসিপল বলা হবে। এবং পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি3, যখন কোনো নাউনের পূর্বে বসে ওই নাউন সম্পর্কে নির্দেশ করে তখন তাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সর্বশেষ যা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার ভার্বাল নাউনটা দেখি যে হোয়াট ডু ইউ মিন বাই ভার্বাল নাউন। এটার একটা একদম ফিক্সড গঠন বা স্ট্রাকচার আছে, এটা মেনে চললেই আসলে একটা ভার্বাল নাউন গঠন করা সম্ভব। যেমন দি যোগ ভার্বের পরিবর্তিত রূপ, এখানে পরিবর্তিত রূপ বলতে ভার্বের সাথে আইএনজি যোগ থাকতে পারে। তারপরে নাউনকে দি যোগ ভার্বের পরিবর্তিত রূপ প্লাস নাউনকে ভার্বাল নাউন বলা হয়। অর্থাৎ প্রথমে দি থাকবে, তারপরে ভার্বের পরিবর্তিত রূপ, যেমন ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে একটা নাউন থাকবে, একে আমরা কি বলবো? ভার্বাল নাউন বলবো। আমরা কিছু এক্সাম্পল দেখি। দ্য রিডিং অফ বুকস, এখানে আসলে দেখো দি আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ আছে রিডিং, তারপর অফ দিয়ে বুকস। এখানে এই যে গঠনটা বলা হয়েছে, এই গঠনটাকে দ্য রিডিং অফ বুকস, বই পড়া, ইজ ইন্টারেস্টিং, এই রিডিংটা কিন্তু ভার্বাল নাউন। এখানে রিডিং এবং বুকসকে বুকস এই দুটার মধ্যে সম্পর্ক স্থাপন করছে প্রিপোজিশন অফ, যার কারণে এর মাঝে প্রিপোজিশন অফ রাখতে হবে, আদারওয়াইজ ভার্বাল নাউন গঠন করা সম্ভব হবে না। আমরা এরপর আরেকটা এক্সাম্পল দেখি। দ্য রাইটিং অফ বুকস ইজ ডিলাইটফুল, এখানে রাইটিং অফ বুকস অর্থাৎ বই লেখাটা হচ্ছে আনন্দের। এখন এই যে রাইটিং বলতে কাকে বোঝাচ্ছে? রাইটিং বুকস, এই দুটোকে মডিফাই করছে কে? সম্পর্ক স্থাপন করছে হচ্ছে অফ প্রিপোজিশন। এবং দেখো দিয়ে আছে, রাইটিংয়ের সাথে আইএনজি যোগ করা আছে, তারপরে আবার নাউনও আছে, সো এটাও একটা ভার্বাল নাউন। নেক্সট, দ্য ইটিং অফ বার্গার ইজ মাই ফেভারিট ফুড, এখানে দেখো ইটিং, এখানে দেখো যে আর্টিকেল দিয়ে ব্যবহার করা আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে, তারপরে অফ দিয়ে বার্গার নাউন। এখানে বার্গার এবং ইটিংয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করছে অফ প্রিপোজিশন, সো দ্য ইটিং অফ বার্গার, এখানে ইটিংটা হচ্ছে ভার্বাল নাউন। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই ভার্বাল নাউনটা বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম নন ফাইনাইট ভার্বের যে অংশগুলো, পার্টগুলো। তো নন ফাইনাইট ভার্বটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, যে ভার্বের কাজ শেষ হয় না এবং টেন্স দ্বারা পরিবর্তন করা যায় না, এটা একটা বিষয়। আর এই নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 ধরনের, প্রথমত জিরান্ড, তারপরে ইনফিনিটিভ, তারপরে পার্টিসিপল। তো জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ যখন নাউনের কাজ করে, অর্থাৎ যে জায়গাগুলোতে নাউন ব্যবহার করা হয় ঠিক আইএনজি যুক্ত শব্দ ওই নাউনগুলোর জায়গা দখল করলে তখন তাকে জিরান্ড বলে। এরপরে আসবে ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব, যখন ভার্বে সেন্টেন্সে নাউনের কাজ করে তখন ওই টু প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি। তাহলে দেখা যাচ্ছে ইনফিনিটিভ এবং জিরান্ড সেন্টেন্সে নাউনের কাজ সম্পন্ন করে, অন্যদিকে পার্টিসিপল সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবারও ভার্বের প্রথম অংশ
এবং দ্বিতীয় অংশ আমি যেভাবে আলোচনা করেছি এই আলোচনাটা যদি মনোযোগ সহকারে শোনা হয় তাহলে আমরা ভার্ব সম্পর্কে যে ধারণাটা পাবো সেই ধারণা নিয়ে আমরা অবশ্যই ইংরেজি ভালোভাবে শিখতে পারবো, ইংরেজি ব্যাকরণগুলো উত্তর করতে পারবো। তাহলে ভার্ব কেন জরুরি ছিল আমার মনে হয় এই ক্লাস থেকে বিষয়টা পরিষ্কার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।